পরিপাক তন্ত্রের একটি ছবি। তোমরা এটি ভালো করে একটু খেয়াল করে দেখো এবং বইয়ের সাথে যদি তোমরা মিলিয়ে নাও যে মানুষের পরিপাকের সাথে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ এবং গ্রন্থিসমূহ জড়িত আছে এবং পরিপাক প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়। তো আমি এখানে যদি পরিপূর্ণভাবে পরিপাক কাকে বলে এইরকম যদি প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ পরিপাক কাকে বলে বা পরিপাক কি বা পরিপাক বলতে কি বুঝো, পরিপাক বলতে কি বুঝো, এরকম প্রশ্ন যদি হয়ে থাকে অথবা পরিপাক কি এরকম একটি প্রশ্ন যদি তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক দেওয়া থাকে আর প্রথম যে অংশটি ক অংশ সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, যদি সেখান থেকে এরকম একটি প্রশ্ন হয়ে থাকে যে পরিপাক বলতে কি বুঝো বা পরিপাক কি, হ্যাঁ, বা পরিপাকের সংজ্ঞা দাও বা পরিপাক কাকে বলে, এরকম প্রশ্ন কিন্তু এখানে হতে পারে। তাহলে এই প্রশ্নটির উত্তরে তোমরা কি বলবা? আমরা সহজে যদি বলি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, এটি কিন্তু একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং একটি যান্ত্রিক প্রক্রিয়া। তো এই জৈব রাসায়নিক এবং এই যান্ত্রিক প্রক্রিয়াটি একই সাথে সংগঠিত হয়ে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী যে খাবারটি গ্রহণ করে বা গৃহীত খাদ্যদ্রব্য বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায়, হরমোন তোমরা জানো যে হরমোন সরাসরি কিন্তু সে কাজ করে না, সে প্রভাব বিস্তার করে, বিভিন্ন কাজের উপরে সে প্রভাব বিস্তার করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সমস্ত খাবার প্রাণী গ্রহণ করে ওই সমস্ত খাবারগুলি একটি বিশেষ জৈব রাসায়নিক যান্ত্রিক প্রক্রিয়ায় দেহের উৎপন্ন বিভিন্ন হরমোনের প্রভাবে এবং কতগুলি নির্দিষ্ট এনজাইমের সহায়তায় প্রাণীর শোষণ উপযোগী হয়, অর্থাৎ এটিকে ভেঙে চূর্ণ করে বিশ্লিষ্ট করে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করে প্রাণী যেটি তার নিজের কোষে বা কোষ অভ্যন্তরে পৌঁছাতে সক্ষম হয়, ওই যান্ত্রিক প্রক্রিয়াটাই হলো পরিপাক বা তাকে পরিপাক বলে। যদি আমরা প্রশ্নটাকে এভাবে করে থাকি তার উত্তরটাও আমরা ওইভাবে লিখবো যে পরিপাক বলতে বুঝি যে জৈব রাসায়নিক যান্ত্রিক প্রক্রিয়ায় প্রাণীর গৃহীত খাদ্যদ্রব্য, দেহে উৎপাদিত বিভিন্ন ধরনের হরমোন এর প্রভাবে এবং এনজাইম সমূহের সহায়তায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে বা বিশ্লিষ্ট হয়ে ভেঙে প্রাণীর শোষণ উপযোগী করে তোলে, তাকে পরিপাক বলা হয়। তাহলে এই পরিপাকের মধ্যে আমরা কিন্তু দুটি কথা বলছি এখানে, যে এই পরিপাকের দুটি অংশ, একটি হলো রাসায়নিক প্রক্রিয়া আর একটি হলো যান্ত্রিক প্রক্রিয়া। আমরা কিন্তু দুটি কথা এখানে বলছি। এক নাম্বার কথা হলো যেটি যান্ত্রিক এবং দুই নাম্বার কথা বলছি জৈব রাসায়নিক। জৈব রাসায়নিক। তাহলে পরিপাকের দুটি অংশ যদি আমরা বলে থাকি তাহলে এই পূর্ণাঙ্গ পরিপাক প্রক্রিয়াকে দুটি অংশে ভাগ করা যায়। তার একটি হলো যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন, আরেকটি হলো কেমিক্যাল ডাইজেশন বা রাসায়নিক পরিপাক। দুটি অংশ। এই যে সামগ্রিক প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে একটি বিশেষ তন্ত্র রয়েছে আমাদের শরীরে, অর্থাৎ মানব শরীরে একটি বিশেষ তন্ত্র এই কাজটি করে থাকে, যেটিকে আমরা বলে থাকি পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো এই পরিপাক তন্ত্র এককভাবে
সে সবগুলো কাজ করে না, তার আবার সাহায্যকারী কতগুলি গ্রন্থি রয়েছে। অর্থাৎ পরিপাক তন্ত্রের দুটি অংশ আমরা বলতে পারি। সমগ্র পরিপাক তন্ত্রের বা পৌষ্টিক তন্ত্রের দুটি অংশ রয়েছে। তার প্রথম অংশটি হচ্ছে পরিপাক নালী এবং দ্বিতীয় অংশটি হল পরিপাক গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ড সমূহ। তাহলে আমরা যদি বলি যে পৌষ্টিক তন্ত্র এটির দুটি অংশ, একটি হলো পরিপাক নালী আর অন্যটি হলো পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি সমূহ, তাহলে দুটি অংশে আমরা কিন্তু এটিকে ভাগ করতে পারি, যে একটি হলো পরিপাক নালী এবং অন্যটি হলো পরিপাক গ্রন্থি। তো আমি প্রথমেই এই পরিপাকের সাথে সংশ্লিষ্ট যে গ্রন্থিগুলি রয়েছে অর্থাৎ গ্ল্যান্ডসগুলি রয়েছে সেগুলি নিয়ে একটু কথা বলবো। এই অংশটি একটু ছোট কম, এই জন্য আমি এই অংশটি নিয়ে কথা বলবো। আর নালীর যে বর্ণনা অংশটুকু সেটি আমি পরে আসছি, আমি এটি পরে কথা বলছি। তাহলে আমরা এই জায়গাটায় মোটামুটি 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আমরা দেখতে পাবো। কয় ধরনের? 5 ধরনের। 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আমরা দেখতে পাবো। 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আমরা দেখতে পাবো। তন্মধ্যে আমাদের খুব পরিচিত যে গ্রন্থি সেটি আমরা এখানে মার্ক করে দিয়েছি। আমি এই যে ছবিতে দেখো নীল রঙে আমি দেখিয়েছি, এটি একটি গ্রন্থি। এখানে নীল রঙে আমি দেখিয়েছি এই দুটি গ্রন্থি, এগুলি কিন্তু গ্রন্থি। আরো বাকি গ্রন্থি এখানে আমি দেখানো হয়নি, রয়েছে, আমি নামগুলি বলছি। তো প্রথমেই পরিপাকের সাথে সংশ্লিষ্ট যে গ্রন্থিটি রয়েছে সেটি হচ্ছে লালা গ্রন্থি। সেটি কি? লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ডস। আমার সাথে যারা অনলাইনে সংযুক্ত হয়েছ আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি 6 জন ভিউয়ার্স রয়েছে। যারা আমার এই লেকচারটি বুঝতে পারবে না বা যাদের সমস্যা তৈরি হবে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমি সেখানে উত্তর দিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি আবার পাঠে। লালা গ্রন্থি নিয়ে কথা বলছিলাম, স্যালিভারি গ্ল্যান্ডস। তাহলে লালা গ্রন্থি সার্বজনীনভাবে প্রত্যেকটা মানুষের লালা গ্রন্থি রয়েছে এবং এটি শিশুকালে বা ছোটবেলায় খুবই সক্রিয় থাকে। ধীরে ধীরে এটির সক্রিয়তা ক্রম বাড়তে বাড়তে একটি সময় আর খুব একটা সক্রিয়তা ক্রম দেখা যায় না, অর্থাৎ প্রাণীর জীবনের শেষ অংশ পর্যন্তই কিন্তু লালা গ্রন্থির কার্যকারিতা থাকে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে তার কার্যকারিতা, এটি প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রেই হয়, কার্যকারিতা কমতে থাকে। তো এই স্যালিভারি গ্ল্যান্ড এটি আবার 3 ধরনের। স্যালিভারি গ্ল্যান্ড এটি আবার 3 ধরনের, আমরা একটু পরে আসছি এর প্রকারভেদে। আমি পৌষ্টিক গ্রন্থিগুলি একটু নাম বলে যাই। তাহলে আমরা প্রথমে পেলাম হলো লালা গ্রন্থি, এরপরে রয়েছে যকৃৎ বা লিভার। এই যে যেটি এখানে বড় অংশ দেখা যাচ্ছে এটি আমাদের সুপরিচিত একটি গ্ল্যান্ডস মানব দেহের, এটি হলো যকৃৎ বা লিভার। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, লিভার। এর অনেক কার্যক্রম রয়েছে মাংস দেহে এবং এখানে কিন্তু নানা ধরনের রোগের সৃষ্টি হয়, অনেক ধরনের রোগ এটির সাথে জড়িত। তোমরা লিভার সিরোসিসের নাম শুনেছ, জন্ডিসের নাম শুনেছ, হ্যাপাটাইটিস A, B, C নাম শুনেছ। এই সমস্ত রোগগুলি এই যকৃৎ সম্পর্কিত বা লিভার রিলেটেড। তো আমরা সেটিও জানবো, সেটিও পড়বো এবং এই লিভারের কতগুলি ভূমিকা রয়েছে সেটি কিন্তু তোমাদের এই পরিবর্তিত সিলেবাসে দেওয়া আছে।
এর দুই ধরনের ভূমিকা রয়েছে, একটি হচ্ছে সঞ্চয়ী ভূমিকা আর একটি হচ্ছে বিপাকীয় ভূমিকা। সেটি আমরা পরবর্তীতে ইন ডিটেল করব। ওকে, এরপরে আমি আরেকটি গ্রন্থি দেখো, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, কালো রঙে আমি এঁকেছিলাম, আমি এই জায়গাটা একটু মুছে দিয়ে আমি এটিকে একটু রঙিন করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই জায়গাটায় আমি নীল রঙে, যেহেতু গ্রন্থিগুলো আমি নীল রঙে দেখিয়েছি, এই যে নীল রঙে পাতার মতো, গাছের পাতার মতো যে গ্রন্থিটি রয়েছে, এটি হলো প্যানক্রিয়াস। এটি হলো কি? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এমন একটি পরিপাক গ্রন্থি, এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই গ্রন্থিটি একই সাথে অনাল এবং সনাল, অর্থাৎ একই সাথে সে নালীযুক্ত এবং নালীবিহীন দুই ধরনের, অর্থাৎ একটি মিশ্র গ্রন্থি হিসাবে কাজ করে থাকে। তোমরা জানো যে মানবদেহে যতগুলি গ্ল্যান্ডস রয়েছে এদেরকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, একটি হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর একটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, বা একটি অনাল এবং একটি হচ্ছে সনাল। তো দুইটি নামে তাদেরকে আলাদা করা হয়েছে, গ্রুপ করা হয়েছে তাদের কার্যকারিতার ধরন এবং গঠন এবং অবস্থানের উপর ভিত্তি করে। তো এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এমন একটি গ্রন্থি যেটি দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সে একই সাথে অন্তঃক্ষরা এবং একই সাথে বহিঃক্ষরা দুই ধরনের কাজই সে করে থাকে। এই প্যানক্রিয়াস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিপাকের ক্ষেত্রে। তোমরা জানো যে প্যানক্রিয়াসের ভেতর থেকে দুই ধরনের হরমোন উৎপাদিত হয়, একটি আমাদের গ্লুকাগন আর একটি হলো ইনসুলিন। ইনসুলিনটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, ইনসুলিন হরমোনটি, কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ইনসুলিন উৎপাদন কমে যায়, অর্থাৎ প্যানক্রিয়াসের কার্যকারিতা কমতে থাকে, হ্রাস পেতে থাকে, অথবা উৎপাদিত ইনসুলিন তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ কাজ করে না, অথবা একেবারেই ইনসুলিন উৎপাদন হয় না। এই অবস্থাকেই ডায়াবেটিক বলা হয়। এই ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য কৃত্রিমভাবে সিনথেটিক ইনসুলিন বা বায়ো ফার্মিং এর মাধ্যমে উৎপাদিত ইনসুলিন ব্যবহার করা হয়, যেটি ডায়াবেটিস রোগীরা তাদের শরীরে প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে আমরা অতি গুরুত্বপূর্ণ দুটি হরমোন সম্পর্কে জানবো, একটি হচ্ছে গ্লুকাগন এবং আরেকটি হলো ইনসুলিন। এরপরে আসলো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিটি কোথায় থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি কিন্তু অন্য গ্রন্থির মতো এরকম বাইরের দৃশ্যমান নয়। গ্যাস্ট্রিক গ্রন্থি অবস্থান করে স্টোমাকের মধ্যে। কোথায়? এই যে স্টোমাক, এই স্টোমাকের গায়ের ভেতরে, এই গায়ের ভেতরে যে স্তরগুলি রয়েছে এই স্তরে অবস্থান করে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসগুলি বা গ্যাস্ট্রিক গ্রন্থি সমূহ সবচেয়ে বেশি কাজ করে থাকে, সবচেয়ে বেশি কাজ করে থাকে পরিপাকের সাথে সংশ্লিষ্ট একটি অঙ্গ যেটি সবচেয়ে বেশি কাজ করে। এটির অবস্থান হলো স্টোমাকের ভেতরে। তার যে স্টোমাকের যে স্তর রয়েছে, 5টি স্তর রয়েছে, এই স্তরের একটি অংশ হলো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস বা গ্যাস্ট্রিক গ্রন্থি। এরপরে আছে হলো আন্ত্রিক গ্রন্থি, অন্ত্র, ইন্টেস্টাইন, তোমরা নাম শুনেছ, অন্ত্র বা ইন্টেস্টাইন। এই পাকস্থলীর পরের অংশ থেকে শুরু করে একেবারে এই যে পেঁচানো যত নালী দেখা যাচ্ছে, পেঁচানো নালী সহকারে একেবারে পায়ু পর্যন্ত যে অংশটা, এই অংশটাই হলো অন্ত্র। এটি হলো অন্ত্র। এই অন্ত্রের মধ্যে কতগুলি গ্রন্থি রয়েছে, এগুলিকে আমরা বলে থাকি
আন্তরিক গ্রন্থি। তাহলে আমরা কিন্তু 5 প্রকারের গ্রন্থি এখানে পেয়ে গেলাম। আমি আরেকবার রিভিউ করছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে আছে আমাদের লালা গ্রন্থি, এরপরে আছে যকৃৎ, এরপরে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, আরেকটি হলো আন্তরিক গ্রন্থি। এবার আমরা একটু আবার লালা গ্রন্থিতে ফিরে যাব। লালা গ্রন্থির কথা আমি বলেছিলাম যে লালা গ্রন্থি কয় ধরনের? 3 ধরনের। লালা গ্রন্থি কয় ধরনের? 3 ধরনের লালা গ্রন্থি রয়েছে। প্রথমটি হলো প্যারোটিড গ্রন্থি বা প্যারোটিড গ্ল্যান্ড, দ্বিতীয়টি হচ্ছে সাবলিঙ্গুয়াল, আরেকটি হলো সাবম্যান্ডিবুলার। তাহলে কয় ধরনের গ্রন্থি পাচ্ছি আমরা? 3 ধরনের গ্রন্থি আমরা পাচ্ছি। আমি আরেকবার বলছি, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস। ওকে, তাহলে 3 ধরনের লালা গ্রন্থি আমরা পেয়ে গেলাম। তাহলে সর্বমোট আমরা এই জায়গাটাতে 8টি পরিপাক গ্রন্থি আমরা নাম জানতে পারলাম। কয়টি? 8টি। ক্লিয়ার? এছাড়াও বিভিন্ন হরমোনের ভূমিকা রয়েছে। তোমরা জানো অন্যান্য জায়গা থেকেও, অন্যান্য গ্রন্থি থেকেও কিছু হরমোন নিঃসৃত হয়। সেই হরমোনগুলি যে গ্রন্থিগুলো উৎপাদন করে থাকে তাদেরও কিন্তু পরিপাকে ভূমিকা রয়েছে। তারা হয়তো ডিরেক্টলি ভূমিকা রাখছে না, ইনডিরেক্টলি তারা ভূমিকা পালন করে। এই নামগুলি আমরা আপাতত উজ্জ্বল রাখছি, কিন্তু আমাদের জানতে হবে। এবার আসি পরিপাক নালীর যে অংশসমূহ সেখানটাতে। পরিপাক নালীর অনেকগুলো অংশ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। একেবারে এই যে মুখ ছিদ্র, মাউথ পার্টস, না, মুখ ছিদ্র, এখান থেকে শুরু করে একেবারে ইসোফেগাস, অন্ননালী, গলবিল হয়ে স্টোমাক হয়ে অন্ত্রের আবার কয়েকটা পার্ট রয়েছে। হ্যাঁ, অন্ত্র 2টা পার্ট। প্রথমে ক্ষুদ্রাংশ বা স্মল ইন্টেস্টাইন, এরপরে আসলে হচ্ছে বৃহদাংশ। এই যে অংশটুকু, এটি বৃহদাংশের অংশ। আর এই যে চিকন যে প্যাঁচানো অংশ, এই চিকন প্যাঁচানো অংশ পর্যন্ত হলো ক্ষুদ্রাংশ। তাহলে অন্ত্রের মধ্য দিয়ে এসে সর্বশেষ এই যে মলাশয় হয়ে বায়ুপথে বাকি অংশটুকু রেসিডিউ চলেছে। তাহলে পৌষ্টিক নালীর অংশ কি? সর্বপ্রথম মুখছিদ্র, মাউথ পার্টস, এই যে মাউথ পোর, এই যে আমি দেখাচ্ছি, এটি হলো প্রথম অংশ, মুখছিদ্র। এরপরে একটু ক্যাভিটি, গর্ত মতো জায়গা, যেটি অবস্থান করতেছে আমাদের দাঁত এবং জিহ্বা যে জায়গাটায়, সেটি হচ্ছে মুখগহ্বর। এটি হলো মাউথ ক্যাভিটি বা মুখগহ্বর। মুখগহ্বরের পরেই আসলো হলো গলবিল। মুখগহ্বরের পরেই অংশটার নাম কি? গলবিল। আমি এখানে যদি ছবিতে দেখে এই অংশটা, হ্যাঁ, এটি হলো মুখছিদ্র, মাউথ পোর। এই অংশটুকু হচ্ছে মাউথ ক্যাভিটি, এইটুকু হলো গলবিল। এটা হলো কি? গলবিল। এরপরে এই অংশটা হলো অন্ননালী। অংশটা কি? অন্ননালী। অন্ননালীর পরে যে অংশটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা, এটি হলো পাকস্থলী। এটি কি? পাকস্থলী বা স্টোমাক। এটি পাকস্থলী বা স্টোমাক। এই পাকস্থলীর আবার 5টি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে? 5টি অংশ রয়েছে। আমি বলে দিচ্ছি। প্রথম অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। প্রথম অংশটার নাম কি? কার্ডিয়া। এরপরে অংশটার নাম হচ্ছে ফান্ডাস। এরপর হচ্ছে বড় বাঁক। এরপর হচ্ছে পাইলোরাস এবং সর্বশেষ হচ্ছে ছোট বাঁক। তাহলে আমি কয়টা অংশ পাচ্ছি? আমরা পাকস্থলী, এই যে পাকস্থলী, এটির 5টি অংশ। 5টি অংশে আমরা বর্ণনা করতে পারি। প্রথম বড় বাঁক,
হ্যাঁ, এটি হলো বড় বাঁক, বড় বাঁকের অংশ, এটি একটি অংশ। এরপরে ফান্ডাস, এরপরে কার্ডিয়া, পাইলোরাস এবং ছোট বাঁক। তাহলে প্রথম থেকে আমাদের যে অংশটা শুরু, এই জায়গাটা থেকে প্রথম অংশটা যেটা, সেটি হলো কি কার্ডিয়া, সেটি হলো কি কার্ডিয়া। এরপরে বড় বাঁক, ফান্ডাস, পাইলোরাস, ছোট বাঁক, এই পাঁচটি অংশ। ক্লিয়ার? তো এভাবে পাঁচটা অংশে আমরা কিন্তু পাকস্থলীকে ভাগ করতে পারি। এরপরে যেটি হলো অন্ত্র শুরু হয়ে গেল। অন্ত্রকে আমরা বলেছি দুটি অংশ, একটি ক্ষুদ্রান্ত্র আর একটি হলো বৃহদান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। ক্ষুদ্রান্ত্রকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? তিনটি অংশে ভাগ করা হয়েছে, যার প্রথম অংশ হলো ডিওডেনাম, দ্বিতীয় অংশ হলো জেজুনাম এবং তৃতীয় অংশ হচ্ছে ইলিয়াম। কয়টি অংশ? তিনটি অংশ। ক্ষুদ্রান্ত্রের তিনটি অংশ। প্রথম অংশের নাম হচ্ছে ডিওডেনাম, দ্বিতীয় অংশের নাম হচ্ছে জেজুনাম এবং তৃতীয় অংশের নাম ইলিয়াম। ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি বৃহদান্ত্র। বৃহদান্ত্রকে তিনটা অংশে ভাগ করা যায়, যার প্রথম অংশ হলো সিকাম। প্রথম অংশটি হলো সিকাম, দ্বিতীয় অংশটা হচ্ছে কোলন এবং তৃতীয় অংশটি হলো মলাশয়। তৃতীয় অংশটি কি? মলাশয়। আমি এখানে দেখিয়েছি তোমাদের, এই যে বৃহদান্ত্র, এটি কোলন, মলাশয় এখানে দেখানো হয়েছে অংশগুলো, আমি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে তিনটা অংশ। প্রথম অংশটা হচ্ছে কি সিকাম, এই পুরো অংশটাই কোলন, এই পুরো অংশটা কোলন, এই অংশটুকুর নাম সিকাম, এই অংশটুকুর নাম সিকাম, যেখানে ক্ষুদ্রান্ত্র এসে যুক্ত হয়, ক্ষুদ্রান্ত্র এসে যুক্ত হয় এবং অ্যাপেন্ডিক্স একটি অংশ যেটি সংযুক্ত থাকে, এই অংশটির নাম হলো সিকাম। এরপরের অংশটা হলো ক্লোন, এই ক্লোন, হ্যাঁ, এই ক্লোনের আবার চারটা অংশ রয়েছে। কয়টা অংশ রয়েছে? চারটি অংশ রয়েছে ক্লোনের। প্রথম অংশটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ এটি গৃহীত খাদ্য বস্তু উপরের দিকে ঠেলে দেয়, এটি হলো ঊর্ধ্বমুখী ক্লোন। এরপরে এই যে দেখা যাচ্ছে অংশটা, এটিও ক্লোন, এটি হলো অনুপ্রস্থ ক্লোন, আমি এখানে লিখেছি, এটি অনুপ্রস্থ ক্লোন। এরপরে যে অংশটা, সেটি হলো নিম্নমুখী, এখান থেকে খাবার এসে এখানে নিচের দিকে নামে, নিচের দিকে নামে, ফলে এটি হলো নিম্নমুখী ক্লোন। এটি হলো কি? নিম্নমুখী ক্লোন। এবং চতুর্থ অংশ হলো সিগময়েড ক্লোন, যা আমি লিখেছি, এই অংশটার নাম হলো সিগময়েড ক্লোন। এই অংশটা, এটি সিগময়েড ক্লোন। তাহলে ক্লোনের চারটি অংশ। প্রথম অংশটা সিকাম, সিকামের পরে যে ক্লোনটা শুরু হলো, সেটি প্রথম হলো ঊর্ধ্বমুখী, এরপরে অনুপ্রস্থ, নিম্নমুখী এবং সিগময়েড, এই চারটি অংশ। ক্লিয়ার? এরপরে আসলো যেটি মলাশয় অংশ, এটি হলো মলাশয়, এটি মলাশয়। বৃহদান্ত্রের অংশ শেষ। সর্বশেষ যেটি হলো অ্যানাস বা পায়ু, এটি হলো পৌষ্টিক নালীর সর্বশেষ অংশ। তো আমি আশা করি তোমরা আমার এই অংশটুকু বুঝতে পেরেছ। পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থিসমূহ সম্পর্কে তোমরা জেনেছ। যারা জটিলতায় পড়বে আমাকে প্রশ্ন করবে, আমি অংশটা উত্তর করে দেব এবং যেটুকু বুঝতে পারো নাই সেটি সহজ করে দিব। আর তোমরা অবশ্যই নিয়মিত ক্লাসের সাথে সংযুক্ত থাকবে, বাসায় অধ্যয়ন করবে। তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে, ফলে আর সময় নাই, তোমাদের সিলেবাস কিন্তু শেষ করতে হবে।
তো সেই দিক থেকে চিন্তা করলে বাসায় কিন্তু পড়াশোনা করার বিকল্প আর কোনো কিছুই নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।